আজকে আলোচনা করব এক্সামিনেশন অফ এইট ক্রেনিয়াল নার্ভ অর এক্সামিনেশন অফ অডিটরি নার্ভ, যাকে আবার কি বলা হয় ভেস্টিবুলার ককলিয়ার নার্ভও বলা হয়। বাট এক্সামিনেশন জানার আগে তোমাদের বেসিক যেটা জানতে হবে সেটা হলো ফিজিওলজি অফ হিয়ারিং সম্বন্ধে। তাহলে ফিজিওলজি অফ হিয়ারিং জানবো তার আগে আমরা জেনে নেবো যে ইয়ার বা কানের বেসিক স্ট্রাকচার। কান বা ইয়ারকে আমরা তিনটে পার্টে ভাগ করি, একটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার, মিডিল ইয়ার এবং ইন্টারনাল ইয়ার। তাহলে সবার প্রথমে যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ এই যে কানের এই পার্টটা, ঠিক আছে, যেখানে তোমরা কানমোলা ছোটবেলায় খেয়েছিলে ম্যাথ না পারার জন্য, তো সেই পার্টটাকে কি বলা হয়, পিনা বলা হয়। এবং পিনার পরে দেখো এই যে পার্টটা রয়েছে এটা হচ্ছে আমার এক্সটার্নাল অডিটরি ক্যানেল, তারপরে রয়েছে আমার টিম্পেনিং মেমব্রেন। তাহলে এই পিনা থেকে আপ টু টিম্পেনিং মেমব্রেন এই পার্টটা হচ্ছে আমার এক্সটার্নাল ইয়ার। ওকে, এবং এই টিম্পেনিং মেমব্রেনের পরে কি রয়েছে দেখো তিনটে বোনস রয়েছে, কি কি, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। এবং এই স্টেপিস যে বোনটা এটা হলো আমাদের বডির সব থেকে স্মলেস্ট বোন। তাহলে এই টিম্পেনিং মেমব্রেন থেকে আপ টু স্টেপিস এই পার্টটা এটা হচ্ছে কার পার্ট, দিস ইজ দ্য পার্ট অফ দ্য মিডিল ইয়ার। ওকে, এবং মিডিল ইয়ারের পরে এই যে পার্টটা রয়েছে যেখানে আমার কি রয়েছে ককলিয়া রয়েছে, এবং ককলিয়ার সাথে অর্গান অফ কটি এবং তারপরে অডিটরি যে নার্ভ রয়েছে, এই পুরো পার্টটাই হচ্ছে আমার ইনার ইয়ার। তাহলে এরপরে সাউন্ড যখন ট্রান্সমিশন হয় তাহলে কোনো একটা জায়গাতে সাউন্ড হচ্ছে, তাহলে সাউন্ড হচ্ছে মানে সেটা কি এনার্জি, সেটা মেকানিক্যাল এনার্জি। তারপরে সেই মেকানিক্যাল এনার্জিটা এই পিনা বা পিনার কাজটা কি, পিনার কাজটা হলো সাউন্ডটাকে কালেক্ট করা, অর্থাৎ পিনা যদি না থাকতো ভালোভাবে সাউন্ডটা কালেক্টেড হতো না। তাহলে ওই সাউন্ডটা এরপরে এক্সটার্নাল অডিটরি ক্যানেলের মাধ্যমে কোথায় আসবে, টিম্পেনিং মেমব্রেনে আসবে, অর্থাৎ টিম্পেনিং মেমব্রেনের ভাইব্রেশন হবে। এরপরে কি হবে, এই টিম্পেনিং মেমব্রেনের ভাইব্রেশনটা নাও ভাইব্রেট টু দ্য মেলিয়াস বোন, the vibration goes to the incus bone এবং the vibration now goes to the stapes bone, এবং এই পার্টটাকে বলা হচ্ছে ফুট প্লেট অফ দ্য স্টেপিস। তাহলে ফুট প্লেট অফ দ্য স্টেপিস কিন্তু এখন আমার ভাইব্রেশন হচ্ছে ডিউ টু দ্য সাউন্ড। তাহলে এরপরে ওই যে ভাইব্রেশনটা এরপরে এই যে গ্রিন কালারের এই পার্টটাকে বলা হচ্ছে ককলিয়ার অর্গান, এবং ককলিয়ার অর্গানের এটা হচ্ছে স্ক্যালা ভেস্টিবুলা এবং স্ক্যালা টিম্পানি। এবং এই এখানে কি রয়েছে আমার লিকুইড রয়েছে বা পেরিলিম ফ্লুইড রয়েছে। তাহলে ওই মেকানিক্যাল এনার্জিটা এরপরে কোথায় এসছে, সলিড থেকে কিন্তু ফ্লুইডের এসেছে। এবং মেকানিক্যাল এনার্জিটা যখনই ককলিয়াতে এসেছে, ককলিয়ার এখানে কি রয়েছে অর্গান অফ কটি, যে রেড কালার অর্গান অফ কটি, এবং অর্গান অফ কটির এখানে কি রয়েছে বেসিলার মেমব্রেন রয়েছে। এই অর্গান অফ কটিতে কি হয়, ওই মেকানিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল ইম্পালস বা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্টেড হয়, বা এখানে কি হয় অ্যাকশন পটেনশিয়াল জেনারেটেড হয়। ওই যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেটেড হলো বা ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেটেড হলো ফ্রম দ্য মেকানিক্যাল এনার্জি, ওই ইলেকট্রিক্যাল এনার্জি বা অ্যাকশন পটেনশিয়ালটা নাও গোজ টু দ্য ব্রেন ভায়া দ্য কি নার্ভ, কোন নার্ভের মাধ্যমে যাবে, এইট ক্রেনিয়াল নার্ভ, যেটাকে কি বলা হয় ভেস্টিবুলার ককলিয়ার নার্ভও বলা হয়। এরপরে সিগন্যালটা বা অ্যাকশন পটেনশিয়ালটা কোথায় গেছে, অডিটরি নার্ভের মাধ্যমে এসেছে ককলিয়ার নিউক্লিয়ায়, এবং ককলিয়ার নিউক্লিয়াই থেকে নাও সিগন্যাল গোজ টু দ্য সুপিরিয়র অলিভারি কমপ্লেক্স, then it goes to the nucleus of the lateral lemniscus, then goes to the inferior colliculus, then goes to the medial geniculate body and ultimately reach to the auditory cortex। এই এরিয়াটাকে কি বলা হয় ব্রডসম্যান এরিয়া, এবং নাম্বারটা কত, নাম্বার 41 এবং 42। এই পাথওয়েটা কিন্তু তোমাদের প্রশ্ন করা হয়। তাহলে বেসিকটা তোমরা বুঝতে পেরে গেছো। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমি একটা জিনিস বলেছিলাম যে সাউন্ডটা সলিড মিডিয়া থেকে লিকুইডে কনভার্টেড হচ্ছে। এবারে কোনো সাউন্ড যখন সলিড থেকে লিকুইডে কনভার্টেড হয়ে যায় কি হয়ে যায়, ওই সাউন্ডের ইন্টেন্সিটিটা কিন্তু কমে যায় বা অ্যাম্প্লিটিউডটা কিন্তু কমে যায়। তাহলে দেখা গেছে যে সাউন্ডটা বাইরে প্রডিউসড হলো বা যে সাউন্ডটা এখানে তৈরি হলো, ওই সাউন্ডটা যখন আলটিমেটলি এই লিকুইড মিডিয়ামের মাধ্যমে বা ককলিয়াতে আসে তখন কি হয়, অনলি 1% অফ দ্য সাউন্ড এনার্জিস গোজ ইনটু দ্য ইনার ইয়ার। তাহলে একটা স্পেসিফিক ইন্টেন্সিটির একটা সাউন্ড তৈরি হলো, সাউন্ডটা ইনার ইয়ারে এসে কি হয়ে গেল, তার ইন্টেন্সিটিটা কমে গেল বা তার এনার্জিটা কমে গেল। তাহলে এই এনার্জিটা কমে গেলে কি হবে, ডেফিনেটলি আমরা সাউন্ডের ইন্টেন্সিটিটা কম পাবো বা আমরা সাউন্ডটা কম শুনতে পাবো বা কোনো ক্ষেত্রে সাউন্ডটা শুনতে পাবোই না। তাহলে এটাকে ওভারকাম করার জন্য যে হেল্প করে সেটা হলো মিডিল ইয়ার। কিভাবে ওভারকাম করতে চাইবে বা ইম্পিডেন্সটা ম্যাচিং করার চেষ্টা করবে সেটাই আমরা জানবো। চলো তাহলে প্রথমে আমরা দেখে নিই যে টিম্পেনিং মেমব্রেনের এই পার্টটা কি রয়েছে, মেলিয়াসটা অ্যাটাচ রয়েছে, অর্থাৎ এই এরিয়া থেকে এই এরিয়াটা যদি আমি দেখি, এই এরিয়াটার সারফেস এরিয়া হচ্ছে, অর্থাৎ এই পার্টটার সারফেস এরিয়া হচ্ছে 45 থেকে 55 মিলিমিটার স্কোয়ার, এই এরিয়াটা। এরপরে কি হচ্ছে, সাউন্ডের এনার্জি এলো, এই এরিয়াটা ভাইব্রেশন হলো, ভাইব্রেশনের পরে ওই সাউন্ডের এনার্জিটা নাও গোজ টু দ্য মেলিয়াস বোন, টু দ্য ইনকাস বোন অ্যান্ড দেন গোজ টু দ্য স্টেপিস বোন।
তাহলে এই স্টেপিসের যে ফুট প্লেটটা এর যদি আমরা সারফেস এরিয়াটা দেখি সেটা কত হচ্ছে, ডেফিনেটলি এর থেকে ছোট মনে হচ্ছে, সেই এরিয়াটা হচ্ছে 3.2 মিলিমিটার স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে এই এরিয়া দুটো যদি আমরা রেশিও বের করি, ডেফিনেটলি এই রেশিওটা বেশি থাকবে। অর্থাৎ কোনো সাউন্ড যখন গ্রেটার সারফেস এরিয়া থেকে লেসার সারফেস এরিয়াতে কনভার্টেড হয় তখন কি হবে, সাউন্ডের ইন্টেন্সিটিটা বেড়ে যাবে। তাহলে সেই রেশিওটা কত হচ্ছে, রেশিওটা হচ্ছে 45/3.2 যদি আমরা করি সেক্ষেত্রে কত পাবো, অ্যারাউন্ড 14 পাবো। অর্থাৎ রেশিওটা কত হচ্ছে 14:1। বুঝতে পেরেছো? এবারে ডিপেন্ড করছে, এবারে ধরে নিলাম কারো টিম্প্যানিক মেমব্রেনের সারফেস এরিয়া যদি 55 মিলিমিটার স্কোয়ার হয় এবং তার ক্ষেত্রে স্টেপিসের ফুটপ্লেট যদি সেম এরিয়া যদি সেম হয় 3.2, তাহলে সেক্ষেত্রে আমার কত হবে 55/3.2, অর্থাৎ রেশিওটা আমি পাবো 17:1। অর্থাৎ কোনো সাউন্ড যখন টিম্প্যানিক মেমব্রেন থেকে স্টেপিস এর ফুটপ্লেটে আসছে সাউন্ডটা কিন্তু 17 টাইমস তার ইন্টেন্সিটিটা বেড়ে যাচ্ছে। এরপর আরেকটা জিনিস দেখো, এরপর সেই লিভার মেকানিজমটা তোমাদের জানতে হবে। দেখো এখানে যদি দেখো এই যে মেলিয়াসের এই পার্টটা, এই লেন্থটা যদি দেখি এবং ইনকাসের এখান থেকে এই লেন্থটা যদি আমি দেখি, এই মেলিয়াসের এই লেন্থটা হচ্ছে 1.3 টাইমস লঙ্গার দেন দ্য লং প্রসেস অফ দ্য ইনকাস। ওটা বুঝতে পেরেছো? তাহলে তাহলে লিভার মেকানিজমে কি হবে, এই দিকের পার্টটার যদি লেন্থটা বেশি থাকে এবং এই দিকের পার্টটা যদি লেন্থটা কম থাকে তাহলে কি হবে, একইভাবে সাউন্ড যখন এই দিক থেকে এই দিকে যাবে সাউন্ডের ইন্টেন্সিটিটা বেড়ে যাবে। তাহলে তাহলে দেখো এরিয়ার জন্য ইন্টেন্সিটি কত বেড়েছিল, 14 গুণ বেড়েছিল বা 14 টাইমস বেড়েছিল, এবং 14 টাইমসের সাথে এই যে লেন্থটাও যদি আবার 1.3 টাইমস লঙ্গার হয় তাহলে টোটাল এখন সাউন্ডের ইন্টেন্সিটিটা কত বাড়বে, 14 × 1.3 বা 18 টাইমস বাড়বে। অথবা যদি 17 যদি আমরা দেখি তাহলে 17 × 1.3 যদি আমরা করি তাহলে হচ্ছে আমার 22 টাইমস। অর্থাৎ মিডিল ইয়ার যদি না থাকতো, অর্থাৎ টিম্প্যানিক মেমব্রেন থেকে এই বোনস এই পার্টটা যদি না থাকতো তাহলে কিন্তু সাউন্ডটা 18 থেকে 22 গুণ কিন্তু সাউন্ডটা ইনক্রিজ হতো না বা সাউন্ডের ইন্টেন্সিটিটা বাড়তো না। তাহলে মিডিল ইয়ারের কাজটা হচ্ছে যে সাউন্ডটা আমরা রিসিভ করছি ওই সাউন্ডটা ইনার ইয়ারে যাওয়ার আগে সেটাকে 18 থেকে 22 গুণ বাড়িয়ে দেয়। তার মানে বুঝতে পেরেছো, তার মানে এখন যদি টিম্প্যানিক মেমব্রেন রাপচার হয়ে যায় তাহলে কি হবে, সারফেস এরিয়াটা কমে যাবে বা এফেক্টিভ সারফেস এরিয়াটা কমে যাবে। তাহলে কি হবে, আমার যে যতগুণ বেশি সাউন্ডটা ইনক্রিজ করছিল সেটার ইনক্রিজ করতে পারবে না। বা স্টেপিস ফুটপ্লেটে অনেক সময় এরোজন হয়, স্ক্লেরোসিস হয়ে যায়, তাহলে স্টেপিস ফুটপ্লেট যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কি হবে, একই জিনিস হবে, অর্থাৎ সাউন্ডের ইন্টেন্সিটিটা কমে যাবে। তার মানে মিডিল ইয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে জানো তাহলে ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স কি, এরপর ধরে নিলাম টিম্প্যানিক মেমব্রেন রাপচার হয়ে গেছে, এইখানটা রাপচার হয়ে গেছে, তাহলে কি হবে, সাউন্ড ডিরেক্ট আসবে, ডিরেক্ট এসে সাউন্ড কোথায় যাবে, কিছু সাউন্ড যাবে আমার ওভাল উইন্ডোতে এবং কিছু সাউন্ড যাবে আমার রাউন্ড উইন্ডোতে। নর্মালি কি হয়, সাউন্ড এই বোনসের মাধ্যমে গিয়ে স্ক্যালা ভেস্টিবুলাই দিয়ে স্ক্যালা টিম্প্যানিতে আসে এবং তার মাধ্যমে এখানে যে আমার অর্গ্যান অফ পটি রয়েছে সেই অর্গ্যান অফ পটির মধ্যে যে হেয়ার সেল রয়েছে সেটাকে স্টিমুলেট করে এবং সাউন্ডটা মেকানিক্যাল এনার্জিতে থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্টেডের মাধ্যমে সেটা ব্রেনে যায়। এখন কি হয়েছে, টিম্প্যানিক মেমব্রেন রাপচার হয়ে গেছে, সাউন্ড আসছে, সাউন্ড ডিরেক্ট যখন এদিক দিয়ে আসবে কিছু সাউন্ড কোথায় চলে যাবে, ওভাল উইন্ডোতে চলে যাবে, কিছু সাউন্ড চলে যাবে রাউন্ড উইন্ডোতে। এখন এখানে যে আমার ককলিয়াটা রয়েছে তাহলে ককলিয়াটা এদিক দিয়েও স্টিমুলেটেড হবে, এদিক দিয়ে স্টিমুলেটেড হবে, তার মানে আলটিমেট যে ভাইব্রেশনটা হবে সেটা কি হবে, একে অপরকে ক্যান্সেল করে দেবে। তাহলে ক্যান্সেল যদি করে তাহলে এখানে যে অর্গ্যানো কটি রয়েছে সেই অর্গ্যানো কটিটা ভালোভাবে স্টিমুলেটেড হতে পারবে না, তাহলে কি হবে, আমি ভালোভাবে প্রপারলি সাউন্ডটা কিন্তু আমি পারসিভ করতে পারবো না, অর্থাৎ আমার কিন্তু হিয়ারিং লস হবে। ওটা বুঝতে পেরেছো, এটাকে কি বলা হয়, ফেজ ডিফারেন্স বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি কি জানলাম, ইম্পিডেন্স ম্যাচিং সম্বন্ধে জানলাম, ফেজ ডিফারেন্স সম্বন্ধে জানলাম, এবং মিডিল ইয়ার কীভাবে কোনো সাউন্ডকে 18 থেকে 22 গুণ বাড়িয়ে দিয়ে সেটা আমাদের শুনতে সাহায্য করে সেই মেকানিজমটা জানলাম। তার সাথে তোমাদের এই পাথওয়েটা জানতেই হবে। নেক্সট ক্লাসে আমরা রিনিস টেস্ট, ওয়েবার টেস্ট এবং আদার কী কী টেস্ট রয়েছে হিয়ারিংয়ের জন্য সেগুলো সম্বন্ধে আলোচনা করব। ওকে, চলো, থ্যাংক ইউ।